আজকের প্রবলেম কি আওয়ামী লীগের ষড়যন্ত্র বাটি চালান দিয়া ফেসিবাদের দোষর খুঁজতেছে? আমার মূল বক্তব্য হলো কি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া উচিত, এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হলো মূল কথা। এতে তো কোনো দায় দায়িত্ব নাই। সারাদিন তার দুই উপদেশকে আটকে রাখলো, 6 দফা দাবি দিল, চিল্লাচিল্লি হলো, অমুক হলো তমুক হলো, বিকেলবেলা সে ফলের রস দিয়া বসে বসে হাইসে হাইসে খাওয়া দাওয়া করলো। স্কুলের বই দিতে পারে না মানে বছরের প্রথম 3 মাস। এই আবরার সাহেবকে বের করে দেওয়া উচিত, লোক ভালো, অযোগ্য। এই অকর্মণ্য লোকগুলোতে বিদায় হবে, রদবদল না, কিছু বিদায় করতে হবে অকর্মণ্য লোকগুলোকে। শুরুতেই জনাব মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। নানান ধরনের আলোচনা এখন পর্যন্ত চলছে, নির্বাচন কমিশন নিয়ে এক ধরনের ঐক্যমত্যে পৌঁছেছে দলগুলো। সেই কাজ একদিকে যেমন এগোচ্ছে, এর পাশাপাশি নানান ধরনের বিতর্ক থেমে নেই। মাইলস্টোনের ঘটনা সরকার যেভাবে সামলেছে সে নিয়ে প্রশ্ন আছে। এর পাশাপাশি রাজনৈতিক নেতারা অনেক সময় বলছেন যে শুধুমাত্র বিপদ হলেই প্রধান উপদেষ্টা তাদের ডাকছেন, অন্য সময় তারা ডাক পাচ্ছেন না। এই যে সবাইকে নিয়ে আসলে সামনে কোনো একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন করা, সেটার অন্তরায়গুলো আসলে কি কি? এই যে রাজনৈতিক দলের নেতাদের যে বক্তব্যটা আপনি বললেন যে অন্য সময় ডাক পাচ্ছেন না, অন্য সময় ডাক না পেয়ে তারা কি মিস করছেন? ওই জুসের মিস করছেন না কি মিস করছেন? ওনার সঙ্গে গেলে পরে কী আলাপ হয়? আপনি আমাকে দেখান যে ডক্টর ইউনূস এ পর্যন্ত গত 10-11 মাসে যে কটা মিটিং করেছেন, সেই মিটিংগুলিতে কনক্রিট দেশের জন্য কি আসছে দেখান তো আপনি আমাকে। সে খালি এইটুকু নিশ্চিত করতে চেয়েছেন যে ওনার অবস্থানটা সব পলিটিক্যাল পার্টিগুলো যেন মেনে নেয়। এই একটা কাজ ছাড়া আর উনি কোনো কাজ করেন নাই। আর যে কাজটা করেছেন সেটা হলো, আমি যদি বড় দল হিসেবে বিএনপির কথা বলি, সেটা হলো বিএনপিকে পলিটিক্স কিছুটা শিখাইছেন। বিএনপি বড় পার্টি তো মাঝে মাঝে একটু ঝামেলা করে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, বিএনপি বলছিল না 3 জন উপদেষ্টা তারা পদত্যাগ চায়। এটা বলার পরে প্রথম যে মিটিংটা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির হয়েছে, সেই মিটিংয়ে ওই 3 জনের একজন এনে বসায় রাখছে, করো আমার সঙ্গে মিটিং করো, পরে মানে নিয়ে করো। দ্বিতীয় যে মিটিংটা হয়েছে আপনার, তারপরে যে মিটিংটা হয়েছে 13 জুন ইংল্যান্ডে, সেটা পুরো জিনিসটা দিয়ে দিয়েছে আরেকজনের হাতে, খলিলের হাতে। বিএনপি কিন্তু খলিলের পদত্যাগ চাইছিল, তার হাতে দিয়েছে, সেই পড়ছে। তার পাশে আমির খসরু মাহমুদ চৌধুরীর পাশে বসে আসে পুরা শোনাইছে যৌথ বিবৃতি। আমির খসরু মাহমুদ চৌধুরী হাসি মুখে বলছে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট, সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে এসে পরে দেখে আর কিছু হয় না। আমি তখনই বলছিলাম আপনি নিশ্চিত থাকেন 3rd মিটিংয়ে মাহফুজ আলম আসবে, একাধিক জায়গায় বলছিলাম। এবং কালকে সে 3rd মিটিং হলো, এবং ঠিকই আর কাউকে দরকার নাই, মাহফুজ আলমকে নিয়ে আসছে। হলো তো এবার যে 3 জনকে আপনি বলছেন পদত্যাগ করো, ওই 3 জনের সঙ্গে তোমার বসাই দিলাম, কেমন হলো? কিন্তু বিএনপি তো সেই দাবিতে এখন আর নেই। ওই দাবি ত্যাগ করছে, এটা কি আপনি শুনছেন কোথাও? নতুন করে করতে হতো, শুনে নতুন করে উচ্চারণ করা দরকার নেই, ত্যাগ করছে এটা শুনছেন? বলছে পর্যন্ত যে ওই দাবি আমরা ত্যাগ করলাম। ওনাদের সঙ্গে মিটিং করার পরে 3 জনের সঙ্গে 2 জনের সঙ্গে দেখা হয়েছে, আমরা এত মুগ্ধ হয়ে গেছি যে 3য় জনে আমার সেই দাবিটার নাই বলছে। বলে না লন্ডন বৈঠকের সন্তুষ্টির অর্থটা কি? বিএনপি সন্তুষ্টি কোনো অর্থ নাই, বিএনপি 1 লাখ খুশি হয়েছে, কোনো অর্থ নাই। ওই বৈঠকে বিএনপি কি পাইছে? বাইরের বিএনপি একজন লিডার আছে, তাকে আমি প্রশ্ন করি কি পাইছে বিএনপি, আমি এখনো জানি না। আমি তখনই বলছিলাম যে দেখেন 6 তারিখে 7 তারিখে একটা ঈদ ছিল, 7 জুন আর 13 জুন তারা মিটিং করলো, মানে 1 সপ্তাহের মধ্যে 2টা ঈদের আনন্দ বিএনপির জন্য। তো আমি বললাম কি ভাই ঈদটা তো করছেন 2টা, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কিসের ঈদ ছিল? কোরবানির ঈদ ছিল। তো এখন কি বিএনপি 2বার কোরবানি হলো কিনা বুঝতে পারতেছি না। এখন নির্বাচনে এগিয়ে আনাটা নির্বাচন কি বিএনপি বলেন? সবাই তো আশা করছে কিন্তু মিটিংটা আশা পরে যে রমজানের 1 সপ্তাহ আগে হলেও নির্বাচন হতে পারে। কথার মার পেছে কি বলছে ডক্টর ইউনূস, যদি এখন মনে করেন এপ্রিলে নির্বাচন করে, ওই কথার ওই যে যৌথ ঘোষণা, ওর মধ্যে কিন্তু আপনাকে আটকাতে পারবেন না। ওর মধ্যে আছে যে ওনার, এবং সর্বশেষ গত সপ্তাহে কুমিল্লায় গেছিল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, সে ওখানে যেয়ে বলছে যে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা কোন তারিখ ঘোষণা করছে? এপ্রিলের 1st উইকে, এপ্রিলের মানে প্রথমার্ধে প্রধান উপদেষ্টা ঘোষিত তারিখ কিন্তু এটা। এবং এই যৌথ ঘোষণা যে আছে রমজানের আগের সপ্তাহ নির্বাচন হতে পারে, তার আগের বাক্যটা কি ছিল? যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলে, ওই বাক্যটা কিন্তু আছে, পড়ে দেখেন। তো এখন তাও বিএনপি খুশি হয়েছিল। এখন বিএনপির মধ্যে একটা বড় দল, আমি তো বারবার বলছি একটা কথা, সেটা হলো কি যে আমি মনে করতাম একটা জিনিস, দেখেন এই গভর্নমেন্টকে আসলে টিকায় রাখছে কি, অনেক কথা বলে, আমি মনে করি এই গভর্নমেন্টকে আসলে টিকায় রাখছে বিএনপি। কালকে যদি বিএনপি বলে যে গভর্নমেন্টের সঙ্গে আমরা নাই, এইটুক বলে ওদের মাঠে নামতে হবে না, এইটুক বলে এই গভর্নমেন্ট 10 দিন টিকবে না। কিন্তু যখনই নাকি ডক্টর ইউনূস দেখে যে আমার তো একটু মানে পাটা নড়বড় করতেছে,
মাটি নড়তেছে, চট করে চাট পানি খাওয়ার জন্য, এর আগে চা কফি খাওয়াতে, এবার দেখলাম জুস খাওয়াইছে, খাওয়ানোর জন্য বিএনপিকে ডাকে, বিএনপিও যায় খুশি বলে, যে আলাপ সালাপ করে সে বাইরে মুখ বেজার করে খাই আমরা সন্তুষ্টটা বলে। আপনার হিসেবে বিএনপির কি করণীয় ছিল, বিএনপির কি করা উচিত ছিল এখানে? বিএনপি যেটা বলবে, শুনেন, বিএনপি তো জনগণের দল রে ভাই, ডক্টর ইউনূসের কিন্তু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, বিএনপি কিন্তু আছে, কারণ বিএনপি দেশের মানুষকে নিয়েই চলবে, মানুষ ছাড়া বিএনপি আছে তত নাই, মানুষ যদি বলা যায় সে কোনো মানুষ আর নাই, থাকবে না, তাহলে বিএনপির কোনো অস্তিত্ব আছে? নাই তো ভাই, বিএনপি তো জনগণের দল। তো বিএনপি যে কমিটমেন্ট জনগণের কাছে করে, বিএনপি যে আন্দোলনটা জনগণকে নিয়ে করে, বিএনপির উচিত ছিল সে আন্দোলনেই থাকা। বিএনপি যে প্রথম যে ভুলটা করছে, বিএনপি প্রথম বললো 31শে ডিসেম্বরের পরে একদিনও না, বিএনপির লিডার এটা বলে নাই, বলছে। তা আপনি যে 31শে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন, শিফট করলেন 2 মাস, কার সঙ্গে আলাপ করে করছেন? জনগণের সঙ্গে আলাপ করছিলেন? জনগণ তো আপনার 31শে ডিসেম্বরের দাবির সঙ্গে একমত পোষণ করছে। কিভাবে করলো সেটা? তাহলে কেন করলো তারা, বলেন আপনি? মানে আগের দাবির সাথে জনগণ যে একমত পোষণ করেছে সেটা আপনার কেন মনে হলো? আমি একজন জনগণ, আমি তো বুঝি, আমি আমারটা বুঝি না, আপনারটা নিশ্চয়ই বোঝেন। আমি আমারটা বুঝি, এবং আমি তো মনে করি ইলেকশন করি নাই, আমি আমার যে ওয়েবসাইট একটা আছে, আমার একটা ইউটিউব আছে, ওখানে আমি একাধিকবার করছি, আপনার মানে জরিপ করছি, 70-80 হাজার লোক আমার ভোট দিচ্ছে রে ভাই। এটা তো 18 কোটি মানুষের দেশ, হোক, 18 কোটি মানুষের মতামত কে নিয়ে আসছে বলেন তো? বাংলাদেশের ইতিহাসে 52 বছরে 18 কোটি মানুষের মতামত নিয়ে আসছে কয়জন বলেন? সেজন্যই জানতে চাচ্ছি যে ফেব্রুয়ারিতে তারা রাজি নয় এবং ডিসেম্বরে রাজি, এটা কি ওই 70-80 হাজার ভোটের থেকে আপনার ধারণা? তা না, 70,000 না, 7 জন লোক যদি বলে, মানে আমি একাই বলছি, আপনার বিএনপি কোনো ব্যাখ্যা দিছে কেন তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল? জি, কোনো ব্যাখ্যা দিছে? একটা ব্যাখ্যা দেখ, যে আমরা এই কারণে মনে করলাম যে ফেব্রুয়ারিতে শীত পড়বে না, শীত কম পড়বে, আমরা ওখানে চলে গেলাম, ওই সময় রোজা থাকবে অথবা রোজার আগে হবে, তারা কোনো ব্যাখ্যা দিছে? এই মুহূর্তে আসলে মোটামুটি এক ধরনের স্থিতিশীলতা রক্ষা করে যদি নির্বাচনের দিকে এগোতে হয়, কি কি করা প্রয়োজন? শুনেন, এখন যেগুলো হচ্ছে না, এটা হলো কি ব্লেম গেম হচ্ছে, আর কি ট্যাগিং হচ্ছে। সরকার যেখানে এটাকে সুবিধা করতে পারছে না, অথবা সরকার যেখানে এলোমেলো বাধাই দিচ্ছে, সেখানে তারা চট করে ফ্যাসিবাদ খুঁজতেছে। আপনি দেখেন কালকে এবং আজকে যে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং, এই মিটিংয়ে তারা কিন্তু ফ্যাসিবাদ খুঁজতেছে খালি। এখনো একটা দল তাকে আপনি নিষিদ্ধ করছেন, তার ছাত্র সংগঠন নিষিদ্ধ করছেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করছেন, এবং তাদেরকে আপনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন এখনো। সেই দলটা তো নাই। এখন আপনি বলবেন এই দলের অনেক সমর্থক আছে সারা দেশে, যদি অনেক সমর্থক থাকে সে দলটাকে আপনি নিষিদ্ধ করলেন কেন? যে দলের অনেক সমর্থক থাকে সেটা তো একটা বড় দল, তা আপনি নিষিদ্ধ করার কি? আপনি তো বিচার বিভাগের এই একটা আলোচনার মাধ্যমে করতেন, আপনি তো নির্বাহী দেশে নিষিদ্ধ করছেন। কাজে এখন যেটা হচ্ছে, মনে করেন কালকে যে স্টুডেন্টদের যে গণ্ডগোলটা হলো, আচ্ছা স্টুডেন্টদের আসার মানে তারা কেন আসলো? ঠিক আছে, একটা দাবি নিয়ে আসছে, তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চায়। শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাওয়াটা কি অন্যায়? সোমবার দিন ঘটনা ঘটছে দুপুর 1টায়, তারপর সারাদিন গেল, আপনি 14 ঘন্টা পরে রাত্র 2:45 আপনি পরীক্ষা, পরের দিনের পরীক্ষা, সেটা আপনি স্থগিত করলেন। রাত্র 2:45 সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরে জেগে আছে যে কখন আমি পাবো ফেসবুকে সেই ঘোষণাটা, তত পরের দিন পরীক্ষা দিতে গেছে। তো এই যে পুরো জিনিসটা, এই যে একটা লেজিগোবরি করে ফেলানোটা, এটা কার ব্যর্থতা? শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা, শিক্ষা মন্ত্রণালয় যারা যিনি দায়িত্ব ব্যক্তি ওনার ব্যর্থতা। দেখেন আরও কি হাস্যকর ব্যাপার, ওনার মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত যদি মধ্যরাতেও নিয়ে থাকে, সেই সিদ্ধান্তটা প্রকাশ করবে কে? প্রকাশ করতেছে মাহফুজ আলম, প্রকাশ করতেছে আসিফ মাহমুদ। তো সরকারকে ওরা চালাচ্ছে কেন? শিক্ষা মন্ত্রণালয়ে কোনো একটা জিনিস যদি সিদ্ধান্ত হয়, তো শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করুক। তো তারা এই যদি হয় তার অবস্থানটা, মানে সে তো মোটামুটি মানে মিজারেবলি ফেল করছেন উনি। তো ওনার জন্য ওনার যে পদত্যাগ যদি একটা মিছিল যায়, তাকে আপনি পুলিশ দিয়ে পিটাবেন কেন? আপনি থামান, জিজ্ঞাসা করেন এই তাদের এই দাবি, স্টুডেন্টদের এই দাবিটা কি খুবই অযৌক্তিক ছিল? সরকার তরফ থেকে বলা হয়েছে যে তারা সচিবালয়ের ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ভাঙচুর করেছেন। ঢুকেছেন, তার আগেই তারা থামাতে পারতেন, আলোচনার চেষ্টা করছেন, আলোচনার চেষ্টা তো হয় নাই। আর তারপরে সরকার কি করলেন? সচিবকে সরাই দিলেন। মানে সচিব হলো গিয়া সমস্ত তাহলে এতদিন ধরে এই সরকারের কি শিক্ষা ব্যবস্থা তো একদম মানে ভয়ঙ্কর অবস্থা। স্কুলের বই দিতে পারে না মানে বছরের প্রথম 3 মাস। তো এই সমস্ত ব্যাপারে তারা কোনো রকম পদক্ষেপ নিছে না। আমি তো মনে করি যে এই লোকগুলিকে বের করে দেওয়া উচিত, এই আবরার সাহেবকে বের করে দেওয়া উচিত, লোক ভালো, অযোগ্য। তারপরে আপনার নূরজাহান বেগম, ওনাকে বের করে দেওয়া উচিত।
যদি উনি অসুস্থ হয় ঠিক আছে, ওনাকে আইসিইউতে রাখেন, সমস্যা নাই তো কোনো। তো আমার আইসিইউ লোকের স্বাস্থ্যমন্ত্রী বানাতে হবে কেন? তাকে ওখানেই রাখেন। তো এইগুলো হলো কি, একটা সরকার যদি নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট হয় তখন এগুলো দেখা যায়। মন্ত্রী পরিষদের রদবদল করলে, উপদেষ্টা পরিষদের রদবদল করলে কি এই সমস্যাগুলো সমাধান হবে? এই অকর্মণ্য লোকগুলোতে বিদায় হবে, রদবদল না, কিছু বিদায় করতে হবে অকর্মণ্য লোকগুলোকে। 10 মাসের নিশ্চয়ই বুঝতে পারছেন কে কাজের আর কে অকাজের। অকাজের লোকগুলোকে বিদায় করেন, সমস্যা তো নাই। তাদেরকে আমরা মাথায় করে রাখবো, কাউকে আইসিইউতে রাখবো, কাউকে মাথার উপর রাখবো, যে আপনি খুব ভালো মানুষ থাকেন ওখানে, থাকুক, প্রবলেম তো নাই। কিন্তু তাকে এনে চেয়ারে বসাতে হবে কেন? কারণ সে তো চেয়ারটাকেও নষ্ট করতেছে, কোনো কাজও করতেছে না। তো তাকে তো আমার দরকার নাই। যে লোকটা পারবে সেই লোকটাকে আনেন, তা তো উনি আনবেন না। উনি ওনার নিজের পরিচিত লোকগুলিকে আনবেন। উনি এটাকে আরেকটা গ্রামীণ বানিয়ে বসে রয়েছেন। তো এগুলি তো হলো কি বললাম তো, এই গভর্নমেন্ট উনি এটা ভাবেনই না, বুঝেনই না এতে দেশের কি ক্ষতি হতে পারে। উনি তো ভাবেন না। তো উনি ভাবেন যে আমার গ্রামীণের কী লাভ হলো, আমার উপরে অনেকগুলি মামলা ছিল, আমি এই মামলাগুলির কী হলো, উনি ওগুলো ভাবেন। ওই যে উনি যখন খুব বেকায়দায় পড়ছিলেন, বলছিলেন না যে রূপকথার দেবীরা থাকে, দেবীদের অভিশাপ পড়ছে, দেবীদের অভিশাপ থেকে আমরা মুক্ত হয়েছি, উনি মুক্ত হয়েছেন। কিন্তু আমরা যে আবার দানবের অভিশাপের মধ্যে পড়ে গেছি, এটা কেরকম আমরা, এটা তো বলার কোনো চান্স কেন সেটা মনে হচ্ছে? হ্যাঁ, দানবের অভিশাপ কেন মনে হচ্ছে? বাহ, আপনি টের পাচ্ছেন না কেন মনে হচ্ছে? দেখেন, আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। কালকে একটা স্কুলে, সোমবার দিন স্কুলে এতগুলি ঘটনা ঘটলো। জাস্ট আপনি ভাবেন, আপনি ভিডিওগুলো দেখেছেন, যতটুকু দেখেছেন, একটা ছেলে তার শরীরে আগুন ধরেছে, তার শরীর পুড়ে গেছে, সে একটা রিক্সা খুঁজতেছে রে ভাই, সে একটা সিএনজি খুঁজতেছে, কেউ যাচ্ছে না। কি ভয়ঙ্কর দৃশ্য। সরকার কি করতে পারতো? সিম্পলি 2টা হেলিকপ্টার পাঠিয়ে দিত। হেলিকপ্টার দিয়ে রোগীগুলি, যত বার্ডের রোগীর কী করতে হয়, যত দ্রুত সম্ভব তাকে আপনার ডাক্তারের কাছে আনতে হবে। আপনি 2টা হেলিকপ্টারে সব রোগীগুলোকে নিয়ে আসতেন, সিম্পল কাজ ছিল রে ভাই। উদ্ধার করে তো বের করতেও সময় লাগবে না? তো সময় লাগুক, সময় ওই যে সেটাকে দৌড়াচ্ছে তাকে তো দৌড়াতে হতো না, তাকে নিয়ে তো হেলিকপ্টার ঢুকাইতে পারতো না ভাই, পারতো তো। সবগুলো একসঙ্গে ঢুকাইতে হবে তা বলি নাই। আপনি 10,000 টাকা আনেন, আনতে পারতেন না? আপনি চেষ্টা করছেন, বোঝেনই নাই, অথবা পাত্তাও দেন নাই। আমার ধারণা পাত্তা দেয় নাই। কেন মনে হলো পাত্তা দেয় নাই? সেনাবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী তো গেল উদ্ধার কাজে। হেলিকপ্টার নিয়ে গেছিল, হেলিকপ্টারই নিতে হবে সেটাই। হ্যাঁ, অবশ্যই তাই নিতে হবে। কারণ ওই লোকগুলি তো রিক্সা খুঁজতেছে ভাই, সে তো রিক্সা পাচ্ছে না, সে তো একটা 3 হুইলার পাচ্ছে না। হেলিকপ্টার ল্যান্ড করার মতন অবস্থা ছিল বলে মনে করেন? এটা আপনি কি মনে করেন? মানে আমার তো জানা নেই। তো আপনার জানা আছে কিনা? আমি বলি, কেমন জানা থাকবে না? ওই স্কুলের মাঠের একটু পরে তো খালি খালি জায়গা আছে অনেক। ওই দিয়াবাড়ি ওই জায়গাটা খুব জনবহুল এলাকা তা না, কিন্তু ওখানে হেলিকপ্টার হওয়ার ওখান থেকে আপনি 500 গজ, মানে আপনার 2টা হেলিকপ্টারটা ল্যান্ড করতে পারতো। হেলিকপ্টার তো যে কোনো একটা বাড়ির ছাদেও ল্যান্ড করা যায়, করা যাবে না কেন? কাজেই শুনেন, আপনি অজুহাত খুঁজতে পারেন 20টা, কোনো সমস্যা নাই, বাট চেষ্টাটা কতটুকু করেছেন, আন্তরিকতাটা কতটুকু ছিল, এটা কিন্তু আমরা টের পাই। কালকে দেখেন কতটা সিরিয়াস হলে পরে ঘটনা, যে 2 জন উপদেষ্টাকে 7 ঘন্টা আটকে রাখলো, কল্পনার বাইরে। হ্যাঁ, কল্পনার বাইরে। আপনি ভাবেন 2 জন, অথচ দেখেন কি ট্র্যাজেডি। মানে 1 বছর আগে এই আসিফ নজরুল কোথায় ছিলেন? এই জনগণের মাঝখান থেকে উনি দাঁড়ায় দাঁড়ায়, ড্রামের উপরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন, আর এখন জালনার গারদের ভেতর থেকে করে কথা বলতে হচ্ছে। আসিফ নজরুল বুঝেন ওনার চেঞ্জটা কোথায় হয়েছে? হয়তো উনি বলেন আমার তো কোনো চেঞ্জ হয় নাই, আমার টিমের চেঞ্জ হয়েছে। তো টিম হেরে গেলে কি একজন লোক যেতে না? তো এই যে চেঞ্জটা, মানুষে দেখেন 6 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবিটা কি? 1 নম্বর দাবি হলো মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা নাম সহ প্রকাশ করতে হবে। কেন এই দাবিটা আসলো ওদের কাছ থেকে? আসলো এই কারণে তারা এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না। মূল কথা তো এটাই, তারা বিশ্বাস করছে না সরকার যা বলছে সেটা সত্য বলছে। এই যে জনগণের কাছে আস্থাহীনতা, এই যে জনগণ তাদের বিশ্বাস করছে না একটা সরকারের জন্য, এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে? জি, ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে আসতে চাই। আজকে ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেখানে এর সহসভাপতি আলী রিয়াজ ঘোষণা দিয়েছেন যে নির্বাচন কমিশন আসলে কিভাবে গঠন করা হবে সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। এখন পর্যন্ত দলের নেতা প্রধানমন্ত্রী থাকবেন কিনা সে নিয়ে বিতর্ক রয়েছে, উচ্চকক্ষ নিয়ে বিতর্ক রয়েছে। এই সব কিছু মিলিয়ে এখন যে পর্যায়ে আমরা রয়েছি, সেখান থেকে আসলে একটা ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ করে তারপরে তো নির্বাচনের রোডম্যাপের বিষয়, সেটা কি এখনো অনেকটা ঝুলে রয়েছে না তার কাছাকাছি চলে এসেছে বলে? আমাকে একটা প্রশ্নের উত্তর তার আগে দেন। জি, আপনিও মাঠে ছিলেন।
মাঠে যখন আমরা ছিলাম আমাদের কাছে দাবিটা কি ছিল? একটাই দাবি ছিল, শেখ হাসিনার পতন। তারপরে যে জিনিসটা আমরা দেখেছি, আমরা কেউ কোনো আলাপ আলোচনা করলাম না, কিছু করলাম না, হঠাৎ কিছু কিছু ডিমান্ড চলে আসতে লাগলো। অর্থাৎ বিজয়ের পরে কে কে কত পিস বেশি নিতে পারে, সবাই দাবি করতে লাগলো এই আন্দোলনে আমি হিরো। দুর্ভাগ্যজনক যে এই দাঁতটি উপড়ে ফেলানোর জন্য গত 16 বছর বিরোধী দলের সমস্ত রাজনৈতিক দল এবং জনগণ চেষ্টা করছে বারবার। দাঁত কিন্তু তারা নাড়ায় ফেলছে। উপড়ানোর কাজটা ফাইনালি জনগণ করেছে, সেখানে ছাত্রদের একটা অবদান আছে। এই তো মানুষের ভিতরে কোন জিনিসটা সবচেয়ে বেশি কাজ করছে? রাতের ভোট, দিনের ভোট, জোর করা ভোট। এই তো আপনি এই গত 16 বছরের জন আকাঙ্ক্ষা আপনি আপনার মতো করে ডিজাইন করে ফেললেন। এখানে কিছু মহল আছে, ছোট্ট ছোট্ট কিছু গ্রুপ আছে, এরা নানানভাবে তাদের মতামতটাকে জনগণের উপর চাপাই দিতে চাচ্ছে। আপনি খেয়াল করেন তো 5 তারিখের আগে কয়জন ছাত্র নেতা বা কোঅর্ডিনেটরকে আপনি চিনতেন? আপনি মাঠে ছিলেন, তারপর আপনার কাছে আমি প্রশ্ন করব, কয় দফা আপনি জানতেন? একটা দফাই আপনি মনে প্রাণে জানতেন, সেটা হচ্ছে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। একটা জালেম সরকার, একটা লুটেরা সরকার, একে আমাদের তাড়াতে হবে। এই তো ছিল মূল ঘটনা। এরপর আমরা রাজনৈতিক একটা ভ্যাকুয়াম দেখলাম। 5 তারিখ থেকে সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত দল 16 বছর আন্দোলন করলেন তারা অবজারভার হয়ে গেলেন। খেয়াল করে দেখেন, আজকে আপনারা বলতেছেন যে ওখানে ছাত্র দল ছিল, আমাদের এত শহীদ হয়েছে, জামাতে ইসলামের শিবির বলতেছে, সত্য। কিন্তু ওই সময় জাতির যখন একটা ক্রাইসিস দাঁড়াইল তখন তারা অবজারভার হয়ে গেলেন। অবজারভার কেন বলছেন? তারা মূল শক্তিতে আসলেন না, তো সামনে ঠেলে দিল যত রকম যে ছোট ছোট গ্রুপগুলো তাদের আকাঙ্ক্ষা, তাদের ইয়েটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করলো। যেটা আমরা, আপনারা যদি খেয়াল করেন, শাহবাগে যে আন্দোলনটা হয়েছিল ওই যে ফাঁসির দাবিতে, সেই আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের একটা বড় অংশ কিন্তু 5 তারিখে বিভিন্ন নথিপত্র তৈরি করা, ঘোষণাপত্র তৈরি করা, এইটা সেটার ভিতরে আছে। আপনি বলেন ফরাদ মাজারের বক্তব্য কী ছিল তখন, পিনাকির বক্তব্য কী ছিল তখন, এবং অন্যান্য আরও অনেক উপদেষ্টার মতামত আমি জানি। এই গ্রুপটা 5 তারিখের পর নতুন নতুন প্রেক্ষাপট তৈরি করার জন্য নতুন নতুন দাবি উপস্থাপন করলেন, এবং যাতে নির্বাচনটাকে আপনি ক্রমান্বয়ে পিছনে নিয়ে যেতে পারেন। আজকে দেশের যে একটা অরাজক অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, এবং কোথাও মানুষ আস্থা পাচ্ছে না, এটা কিন্তু সত্য ঘটনা। কতটা আস্থা পাচ্ছে না যে আপনার 2-3 উপদেষ্টারে আটকায় রাখে 8 ঘন্টা 9 ঘন্টা। দেশের এই ক্রান্তিকালে এই উপদেষ্টারা তো অভিভাবক, তাদেরকে আটকায় রাখছে। তার মানে আপনার পায়ের তল থেকে যে মাটি চলে যাচ্ছে, এটা আপনি যদি উপলব্ধি না করতে পারেন, মানুষ কিন্তু বুঝছে। এখন যে জিনিসটা দেখেন, কেন হচ্ছে এই যে সংকটটা তৈরির পেছনে কারণ কি? দেখেন 5 তারিখ 8 তারিখে সরকার গঠন হলো। আপনি কি বলতে পারেন সরকারের প্রধান দায়িত্বটা কি ছিল? আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে বসা। কারণ দিন শেষে তো রাজনৈতিক দলগুলোই দেশ পরিচালনা করবে, তাই না? অন্য কোনো শক্তি তো দেশ দীর্ঘদিন পরিচালনা করার সুযোগ নেই গণতন্ত্রে। এইখানে কি হলো, আমরা একটা সময় পর্যন্ত অনির্বাচিত মানুষদেরকে সাপোর্ট দিলাম, দেশটাকে রাইট ট্র্যাকে যাতে উঠায় দিতে পারেন। রাইট ট্র্যাকে উঠানোর নামে তারা যে একের পর এক নতুন নতুন আপনার এটারে কি বলবো, দাবি তো বলবো না, এটা ওই যে বায়না শুরু করলেন, এবং সেইটার খেসারত দিতে হচ্ছে কিন্তু মূলত রাজনৈতিক দলগুলি। আপনি চিন্তা করেন তো, প্রথম মিটিংয়ের কথা আধা ঘন্টা করে সময় দিচ্ছে, চা নাস্তা করে বিদায়। তার মানে কতটা অবজ্ঞা বা তুচ্ছ করছে রাজনৈতিক দলগুলোকে। যারা দেশ পরিচালনা করবে তাদেরকে আপনি পাত্তাই দিলেন না। এরপর আপনি দেখেন
এখনও যে জিনিসটা হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে সবাই কথা বললেন, এখন রাজনৈতিক দলগুলোর ভিতর তো বৈষম্য চলছে। কাউকে আপনি ডগ স্কোয়াড দিয়ে পাহারা দিচ্ছেন, কাউকে রাস্তায় এমনি ছেড়ে দিচ্ছেন। এই জিনিসগুলি কি জনগণের চোখে পড়ে না মনে করেন? আপনি কি মনে করেন যে হুঙ্কারগুলি দিচ্ছে কিছু মানুষ, ওই চেহারা অবয়ব মানুষ পছন্দ করে? মানুষ কিন্তু মধ্যপন্থায় এখনো বিশ্বাস করে। এবং আমরা যে জিনিসটা দেখছি সাম্প্রতিককালে, এই ধরেন আমরা কেন স্বৈরাচারের পাতা ফাঁদে পা দেব? আমরা কেন গোপালগঞ্জে এরকম একটা অস্থিরতা তৈরি করার সুযোগ দিব? আমরা কি জানতাম না, বুঝতাম না? তার আগে কত রকম তথ্য কত মানুষ ছড়াই দিল। পদযাত্রা হয়ে যায় মার্চ ফর গোপালগঞ্জ, এই ভাষাগত মানে ইংলিশ আর বাংলায় তফাৎ নেই, কিন্তু তাৎপর্যের দিকে অনেক বড় তফাৎ। এই জিনিসটা নিশ্চয়ই অনুধাবন করেন। জি, এখনো যেটা হচ্ছে একটু বলে নিই, এখনো যেটা হচ্ছে, এখান থেকে যদি দ্রুততম সময়ের ভিতর নির্বাচনের দিকে আপনি রোডম্যাপ না ঘোষণা করেন, তাহলে দুইটা সম্ভাবনা, মানে দুটো ক্ষতি হয়ে যাবে দেশের। জি, একটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত শক্তির দ্বারা পরিচালিত হতে পারে, আর একটা হচ্ছে অশুভ শক্তি খুব অর্গানাইজড হয়ে যেতে পারে। জি, ধন্যবাদ। এই দুটো ব্যাপারে বিস্তারিত একটু পরের অংশে আপনার কাছে শুনতে চাইবো। তার আগে জনাব বাবুল আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক দলের ঐক্যমত্য, তার উপর নির্ভর করে জুলাই সনদ হবে এবং তারপরে নির্বাচনের রোডম্যাপ হবে, এটাই এখন পর্যন্ত সরকারের বক্তব্য। সেটা হতে আসলে এই মুহূর্তে বাধাগুলো কি কি? কারণ একটা সময়সীমা সরকারের তরফ থেকে বলা হয়েছে, সেটা পেরিয়ে যেতে আসলে খুব বেশি সময় হাতে নেই। না, শোনেন, সরকারের অবস্থান তো স্পষ্ট না, বা কমিশনের অবস্থান স্পষ্ট না। দেখেন, প্রধান উপদেষ্টা একবার বলেছিলেন, কিন্তু আমার পরিষ্কার মনে আছে যে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে, যেটুকু ঐক্যমত হয় সেই বিষয়ে আমরা একটা চার্টার তৈরি করব এবং বাকিটা আমরা সময়ের জন্য ছেড়ে দেব। তো সেই জায়গায় সরকার আছে কিনা আমি জানি না, বা ঐক্যমত্য কমিশন আছে কিনা আমি জানি না। এখানে নানান ধরনের হয়েছে, এই মানে বিগত মাসগুলোতে নানান ধরনের হঠকারিতা হয়েছে। এই যে সংকট, এই সংকট কিন্তু একদিন, এটা বারবার বলা হয়েছিল, যেটা বললেন যে ভাই বললেন, যেটা যে এই যে নির্বাচন, বারবার বিএনপিকে ব্লেম করা হয় যে বিএনপি নাকি ক্ষমতার লেগে পাগল হয়ে গেছে। আপনি দেখেন, বাংলাদেশের জন্মের পরে গতকাল বা পরশুদিন যে ঘটনাটা ঘটলো, গতকাল যেটা ঘটলো, জন্মের পরে হয়েছে। আমরা বারবার বলেছি যে একটা দুর্বল সরকার, একটা দুর্বলতম সরকার, যে যার কোনো গণভিত্তি নাই, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সরকার পরিচালনার কোনো ন্যূনতম কোনো তাদের কোনো দায়বদ্ধতা নাই। তো তাদেরকে আপনি সরকার চালাচ্ছেন, তো চালাচ্ছেন, এর কোনো সীমা পরিসীমা আপনি নির্ধারণ করছেন না। বারবার মাসুদ কামাল যেটা বলছে, হ্যাঁ ঠিক আছে, বিএনপি ধরেন একটা কি সাক্ষী গোপালের ভূমিকা, আপনারা দেশকে একটা গোলক ধাঁধার মধ্যেই সরকার, একটা গণঅভ্যুত্থানের ফসলের সরকার, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি? বিএনপি, আপনারাই আবার বলবেন যে বিএনপি বড় দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এখন এই সরকারকে যদি আমরা ফেলে দেই বা সরকারকে যদি রিগ্রেট করি, তাহলে কি হবে? সেই বিষয়টাও কিন্তু মানে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের ভাববার প্রয়োজন আছে। হ্যাঁ, আমরা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, উপেক্ষিত হয়েছি, অপেক্ষাকৃত মানে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাদেরকে নানানভাবে আক্রমণ করানো হয়েছে, নোংরাভাবে আক্রমণ করা হয়েছে। আবার কেউ কেউ বলছে যে বিএনপিকে আরও দায়িত্বশীল হতে হবে, বিএনপি কেন এর প্রতিক্রিয়া করতে পারবে না, বিএনপি নিশ্চুপ থাকতে হবে, বিএনপি, এই যে সামগ্রিক প্রেক্ষাপট। তারপরে আপনার দেশের সার্বভৌমত্বের একটা ব্যাপার আছে, সামনে কি নিশ্চয়তা, কি কেবলমাত্র আমরা ফ্যাসিবাদ থেকে একটা মুক্তি পেয়েছি। এখানে সরকারের বা প্রফেসর ইউনূস সাহেবের নিশ্চিতভাবেই একটা দায়িত্বশীল ভূমিকার প্রয়োজন ছিল। উনি প্রথমেই ভুল, আমি যেটা মনে করছি, যে এই যে গণঅভ্যুত্থান যেটা হলো, ভাই যেটা বলল, হ্যাঁ, যে এই দীর্ঘ 17 বছর বা 16 বছরের লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতি এটা, বা বাংলাদেশের সমস্ত মানুষ যেটার মধ্যে অংশ হয়, এর মধ্যে একটা গোষ্ঠী এই গণ অভ্যুত্থানকে তাদের মানে ফল হিসেবে তারা দাবি করা শুরু করে দিল, বা গণ অভ্যুত্থানের এজেন্ট হিসেবে তারা তাদের দাবি করা শুরু করে দিল। অন্য কেউ যেভাবে বলে, এমনও বলা হয়েছে ছাত্রদলের কে শহীদ হয়েছে তার নামও বলা যাবে না। এবং প্রফেসর ইউনূস সাহেব তাদের প্রতি এত স্নেহময় হয়ে গেলেন, বলেই ফেললেন যে আমার নিয়োগকর্তা ছাত্ররা। এটাই একটা ব্লান্ডার হয়েছে আমি মনে করছি প্রথমেই। দ্বিতীয় ব্লান্ডার হলো তাদের যে চলন বলন গতিবিধি এবং সর্বশেষ গোপালগঞ্জ কাণ্ড এবং সারা দেশে তাদেরকে যেভাবে প্রোটেকশন দেওয়া হলো, এটা খুবই মানে একেবারে দৃষ্টিকটু একটা ব্যাপার হয়েছে। এবং তারা যে যার মতো 4-6 মারতেছে, যে যেটা পারতেছে বলতেছে, এবং আপনারা মিডিয়া এমনভাবে সেগুলো প্রমোট করছেন যে জাতির সামনে মনে হইতেছে তারা একটা বৃহৎ শক্তি হয়ে দাঁড়ায় গেছে, অথচ
5 তারিখের আগে যেটা বললো ভাই, তাদেরকে কে চিনতো? বা এখনো তাদেরকে আপনি ছেড়ে দেন, লেভেল প্লেইং ফিল্ড করে আপনি ছেড়ে দেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়া তারা যে প্রোটোকল এবং রাষ্ট্রের যে টাকা তাদের প্রতি খরচ হয়েছে তাদের জন্য, এটা বিগত দিনে বাংলাদেশের জন্মের পরে এই ইতিহাস নাই। এটা একটা মানে এখন বিএনপি আপনি ব্লেম করতে পারেন যে বিএনপি কেন এগুলো সহ্য করছে। বিএনপি এখন কি করতে পারে আপনি বলেন? যে কেউ কেউ বলে বিএনপি নাকি একটা উভয় সংকটের মধ্যে আছে। এখন আমরা যদি চাই, ঠিকই বলছে মাসুদ কামাল ভাই, যে বিএনপি হয়তো এই গভর্নমেন্ট হয়তো থাকবে না বা এই গভর্নমেন্টকে বিদায় করে দেওয়া যাবে, তো তারপরে কি হবে? একটা সংকট থেকে আরেকটা সংকট, আরেকটা সংকট থেকে আরেকটা সংকট তো তৈরি হবে। আমরা সেই জন্য বলেছিলাম যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না। তাদের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ট্রানজিশনের যে কাজটা সেটা হয়ে যায়, এবং এর শেষটুকু আমরা দেখতে চেয়েছি। আমরা ধৈর্য ধরেছি। আমাদের পার্টির চেয়ারম্যান ভাই যেটা বলেছে যে ডিসেম্বর আর ফেব্রুয়ারি, হ্যাঁ ঠিক আছে, ডিসেম্বর থেকে আমরা ফেব্রুয়ারিতে গেছি। হয়েছে কি, গণতন্ত্র তো আলোচনা, গণতন্ত্র তো স্যাক্রিফাইস, গণতন্ত্র তো মানে কি বলে কম্প্রোমাইজ। তো ঠিক আছে, আমি আমার জায়গায় থেকে একটু সরলাম, আপনি আপনার জায়গায় থেকে একটু সরলেন, তারপরে একটা গ্রহণযোগ্য জায়গায় যদি ওই সেন্সে আমরা হয়তো আমাদের দল চিন্তা করেছে, ছাড় দিয়েছে। তাছাড়া নির্বাচন ডিসেম্বরে হলে তো ভালোই হয়, ডিসেম্বরে কেন, আরও আগে হবার প্রয়োজন ছিল। আমি মনে করি না যে একটা নির্বাচিত সরকার যদি থাকতো তাহলে এই ধরনের কাণ্ড কারখানা, খালি তো আর এই সচিবালয়ের ঘটনা না, ইচ অ্যান্ড এভরিহোয়ার, কোন সেক্টরে না, আপনার অর্থনীতি বলেন, আইন শৃঙ্খলা বলেন, কোথায় একটা মবের রাজত্ব, একটা বিশৃঙ্খলা রাজত্ব সর্বব্যাপী। ভাই যেটা বললেন ফিনিশিং হলো এটা, আসলে সময় হয়ে গেছে, ফিনিশিং হলো এটা, যত আপনি প্রলম্বিত করবেন। এখন আপনি আবার বলবেন আপনারা কি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, বিয়ে পাগলা বুড়ার মতো বিএনপি। তো এই যে ট্যাগ দেওয়া, এটাও দুর্ভাগ্যজনক। জি ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চমকতবক। আমরা ছিলাম জনাব নূর খান আপনার কাছে। আপনি দুটি সংখ্যার কথা বলছিলেন যে অনাকাঙ্ক্ষিত শক্তি শাসন হতে পারে বা অপশক্তিগুলো সংগঠিত হয়ে যেতে পারে। আর একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছে। দেখেন, অনাকাঙ্ক্ষিত শক্তি বলতে আমি যেটা বোঝাচ্ছি, যদি একটা বড় ধরনের কেওয়াস তৈরি হয় দেশে, তখন যারা ক্ষমতা গ্রহণ করে বা গ্রহণ করার মানসিকতা যাদের থাকে, যদি এইবার তাদের কোনো প্রত্যাশা আমরা দেখছি না, কিন্তু পরিস্থিতি যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে অগণতান্ত্রিক একটা শক্তি আসবে যারা সংগঠিত। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেটা বলছিলাম যে ছোট্ট একটা গ্রুপ যারা নানানভাবে চাচ্ছে একটা অস্থিরতা তৈরি রাখতে, এই গ্রুপটাকে কিন্তু আপনি হিসাব করছেন না, তুচ্ছ তাচ্ছিল্যতা দেখাচ্ছেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে এই গ্রুপটা এখন অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে এবং এদের ভিতর সবচেয়ে বেশি উগ্রতা প্রকাশ পাচ্ছে। এবং এই গোষ্ঠীটা শুধুমাত্র যে একটি রাজনৈতিক দল বা দুইটি রাজনৈতিক দলের ভিতরে আছে তা না, এটা সামগ্রিকভাবে বর্তমান যে রাজনৈতিক ক্রাইসিস চলতেছে, এরা এখন সর্বত্র বিরাজমান, ব্যাপারটা এরকম। এবং দেখবেন কিসের থেকে সেটা মনে হলো, এটা একটা মানে গ্রুপ আছে, যে গ্রুপটা যে সিদ্ধান্ত নিচ্ছে নানাভাবে সেটা মানে তারা বাস্তবায়নের চেষ্টা করছে। আপনি যদি সংস্কারের জায়গাটা চিন্তা করেন, যে নতুন নতুন বিষয়গুলি সামনে এসে প্রেশার তৈরি করছে, এটা এই গ্রুপের কাজ। দ্বিতীয় যেটা দেখেন, বাংলাদেশের এইবারের ছাত্র আন্দোলনটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইবারের যে গণ অভ্যুত্থান, এইটাকে বোঝার আছে অনেক, আমরা হয়তো সবাই বুঝতেও পারছি না। যেমন এখন পর্যন্ত দৃশ্যমান শক্তি হিসাবে সামনে আবির্ভূত হচ্ছে ছাত্ররা, এর বাইরে কারা আসতেছে? বিএনপি, জামাত, এই হচ্ছে মোদ্দা কথায় আসতেছে। কিন্তু এর বাইরে যে কত শক্তি কাজ করেছে, যদি শিক্ষকদের ভূমিকা নিয়ে চিন্তা করেন, 15ই জুন থেকে শুরু করে 5ই সেপ্টেম্বর, 15ই জুলাই থেকে 5ই সেপ্টেম্বর, 15ই আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর, চিন্তা করেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা, আপনি এটাকে অস্বীকার করার উপায় নেই। এবং আজকে সেই আসমান কাঁপানো শিক্ষিকার বিরুদ্ধে আপনারা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করতেছেন, এটা দিয়ে তো খুব পরিষ্কার যে এই দেশে নানানভাবে একটা অস্থিরতা, নানান গ্রুপ নানানভাবে চেষ্টা করছে এবং সোশ্যাল মিডিয়া একটা হাতিয়ার হিসেবে দেখা দিচ্ছে। এরপরে দেখেন, নানান সেক্টর থেকে ডিমান্ড আসতেছে, সেটা অবসরপ্রাপ্ত অমুক পেশাজীবী, বর্তমান পেশাজীবী, বহুত জায়গা থেকে আসতেছে এবং
প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন এমন কিছু ডিমান্ড সামনে নিয়ে আসতেছে যাতে পরিস্থিতিটা অরাজক তৈরি করা যায়। একটু উদাহরণ দিয়ে বলবেন। যেমন ধরেন আনসাররা যেভাবে ঢুকলো সচিবালয়ে, তারপর ছাত্ররা যেভাবে ঢুকলো সচিবালয়ে, তারপরে আপনি লক্ষ্য করেন যে সাবেক আনসার, তারপর সেনাবাহিনীর বিভিন্ন অংশের লোকরা যেভাবে সামনে ডিমান্ড উপস্থাপন করতে লাগলো, এবং আরও খোলামেলা যদি বলি জি, তাহলে দেখবেন যে এইখানে প্রত্যেকটা জিনিসের সাথে কোনো না কোনোভাবে, যেমন ধরেন ইসলামী শক্তিগুলি, তারা কিন্তু নিজেদের ভিতরে একটা কোঅর্ডিনেশন তৈরি করে ফেলছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি দেখেন এটা তো সত্য যে বাংলাদেশে উগ্রবাদের জন্ম হয়েছিল, হলি আর্টিজানের পর তা অস্বীকার করার উপায় নেই। নাটক যেমন হয়েছে, বিভিন্ন মানুষকে ট্যাগ দিয়ে জঙ্গি বানিয়ে দেওয়া হয়েছে যেমন গত সরকারের আমলে, তারপর কিছু ঘটনা তো ছিল, সেই যারা এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিল তাদের অনেককে আপনারা হত্যা করেছেন, অনেকে তো এখন সংগঠিত হচ্ছে। আবার এটার দৃশ্যমান আলামত দেখতে পারবেন না, যদি একটু গভীরে চেষ্টা করেন তাহলে এদের উপস্থিতি আপনি অনেক জায়গায় দেখতে পাবেন। এরা বিভিন্ন সময় 5 তারিখের পর মিটিং করার চেষ্টা করছে, সভা করার চেষ্টা করছে, নানানভাবে তাদের ডিমান্ডগুলি সামনে আনার চেষ্টা করছে, এবং সর্বশেষ সম্ভবত গত সপ্তাহে প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করছে। তো এই গ্রুপটাকে আপনি এটার ভিতরে কিন্তু প্রকৃত যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিলেন উগ্রবাদিতার সাথে, তারা যেমন আছে, আবার যাদের ট্যাগ করে আপনি হয়রানি করছেন, জেলে রাখছেন, পিটাইছেন, মারছেন, গুম করে রাখছেন, তারাও। ফলে আপনি এই জায়গাটা কিন্তু একটা রিস্কের ভিতরে আছেন, কারণ আপনি তো নির্দিষ্ট চিহ্নিত করতে পারেননি কারা রিয়েলি এই ধরনের ঘটনার সাথে ছিল আর কাদেরকে আপনি নাটক করছেন। সেটার সাথে এই প্রশ্নটা অনেকে করেন যে একটা নির্বাচন হলে কি এই যে এত ধরনের শক্তি যারা ক্রিয়াশীল বর্তমান সমাজে, সেই সবগুলো শক্তি কি হঠাৎ করে থিতু হয়ে যাবে? হঠাৎ করে থিতু হওয়ার ব্যাপার না। নির্বাচন যদি হয় তাহলে মানুষ তো একটা পক্ষে চলে যাবে, এবং তখন মানুষ সংগঠিত হওয়ার সুযোগ পাবে, সংগঠিত হবে। এবং নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা যদি সত্যিকার অর্থে দেশ পরিচালনা করতে, জনগণকে নিয়ে পরিচালনা করতে চান, তাহলে একটা সম্ভাবনা থাকে এই ধরনের গোষ্ঠীগুলি নিষ্ক্রিয় করে ফেলানোর। আর যদি সেটা আপনি নিজেও ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করেন তাহলে ওই ঘটনাই ঘটবে। আমি তো এখন বলতে পারছি না যে আগামীতে বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সে ফ্যাসিস্ট হবে না, এই গ্যারান্টি তো দেওয়া যাচ্ছে না। কারণ আমরা তো ইতিমধ্যে অনেকগুলো ক্ষমতায় যাওয়ার আগে ব্যবসা বাণিজ্য, নিজেদের ভিতর মারামারি, এটা তো দেখছি, প্রত্যক্ষ করছি। তারপর কে কোন মন্ত্রণালয়, কে কোন অফিস নিয়ন্ত্রণ করবে, বড় বড় রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকের ভিতরে এটার একটা আমরা খেয়াল করছি যে এরা এই ধরনের কাজের সাথে যুক্ত হচ্ছে। কেউ চাঁদাবাজি করছে, কেউ হয়তো কোনো মন্ত্রণালয়ের কি পয়েন্টগুলিতে বসায় দিচ্ছে। এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট। জনাব বাবুল, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে কিছু কিছু দাবির ব্যাপারে এখন পর্যন্ত রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, সেটা মিটিয়ে সামনে এগোনোর জন্য আসলে কি করণীয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটা নিয়ে কি ভাবছে? আচ্ছা শোনেন, কি মত পার্থক্য আছে বাংলাদেশের জন্মের পরে এই যাবৎকাল সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে দিনের পর দিন এত আন্তরিকভাবে, এত এনগেজড হয়ে যেভাবে অনেক বিষয়ে তো একমত হয়েছেন। হ্যাঁ, 80% বিষয় একমত হয়েছে। এখন আপনি যদি যেটা বলবেন সেটাই আমাকে একমত হইতে হবে, এটা তো গণতন্ত্র, এটা তো বাকশালী মানসিকতা, এটা তো স্বেচ্ছাচারিতার মতো মানসিকতা। এটা আপনি কি কারণে বলছেন? নিত্য নতুন এক একটা ব্যাপার আপনি সামনে আনছেন। বিএনপি কি বলছে যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আলোচনার সুযোগ নেই? ব্যাপারটা কি এরকম? না, আলোচনার সুযোগ নেই সেটা তো বলছি না, আলোচনা তো হচ্ছে, কিন্তু কেউ কেউ তো এটাও বলছেন এটা না হলে আমরা নির্বাচন করতে দেব না, আমরা নির্বাচনে যাব না। তার মানে কি? হ্যাঁ, এবং যারা যারা আজকেও দেখলাম সার্জিস আলম তার বক্তব্য এত কিছুর পরে, কি বলবো আমি জানি না, এদের মাথায় কি আছে সেটাও জানি না। রাজনীতি শেখার আগেই যদি আপনি বেয়াদবি শিখে যান আর অধ্যত্ব শিখে যান তাইলে তো মুশকিল হয়ে যায়। সে বলতেছে বিচারের আগে এই সরকারের যাওয়ার প্রশ্নই আসে না, চিন্তাও করা যাবে না। আশ্চর্য ব্যাপার। তার মানে এটাও তো স্বাভাবিক চিন্তা। হ্যাঁ, ফাঁসি 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 চাই। তো আপনি তো বিচার ঠিক করে দিচ্ছেন, বিচারের সময় ঠিক করে দিচ্ছেন, বিচার এই যে বিষয় বালখিল্য হটকারিতা, এগুলো আমাদেরকে সংকটে ফেলছে দিনের পর দিন, একটার পর একটা। এর লাগাম
সরকারের হাতে আছে কিনা আমি জানি না, এদেরকে যদি ছেড়ে দিছে তারা মাঠে, কিন্তু এখন আর তাদের হাতে আছে কিনা তা আমি জানি না। আজকেই দেখলাম তাদের একজন আবার প্রফেসর ইউনূসকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী, যদিও ঘটনা সত্য, কিন্তু এই মানে পেলে পুষে এখন মানে কি বলবো, আপনি যদি ছেড়ে দেন না, লাগাম হাতে না রাখেন, তাহলে যা হবার তাই হবে। এরাও কিন্তু ইউনূস সাহেবকে ধরবে। আপনি মনে করেন না যে একেবারে সবকিছু সামনে ওনাদের একেবারে স্মুথ হয়ে যাবে। সেই জন্য আমি বলি সর্ব অঙ্গে ব্যথা, আপনি কোথায় ওষুধ দিবেন? আপনি বলেন প্রত্যেকটা অঙ্গে আপনার ব্যথা। মানে একদল মানুষ, এই যে মাসুদ কামাল ভাই যেটা বলল, যারা রাজনীতির অভিজ্ঞ না, রাষ্ট্রনীতি সাথে রাজনীতি, রাষ্ট্র দেশ চালানো আর ওই পিএইচডি থিসিস করা, গবেষণা করা, এনজিও চালানো এক বিষয় না। সেটা যদি আপনি আরো প্রলম্বিত করেন, সময় নেন, আপনার কাজ ছিল যে রাজনীতিবিদদের হাতে আপনি যত দ্রুত পাওয়ারটা হ্যান্ড ওভার করে দিতে পারেন। বাংলাদেশে অনেক সংস্কার হয়েছে। আপনি একটা জিনিস বলেন, এটাকে আপনি কি কারণে পজিটিভলি দেখবেন না? ধরেন বিএনপি তাড়াতাড়ি ইলেকশন করার খাতিরে যদি কয় সব সংস্কার তোমাকে যা প্রস্তাব আছে সব মাইনে নিলাম, হ্যাঁ, তারপরে ক্ষমতায় যদি বিএনপি যায় মানুষের ভোটে, তারপরে এগুলো একটা মানি না, কারণ 3 জোটের রূপরেখা তো না মানার কাহিনী আছে বাংলাদেশে। তো তার মানে কি, বিএনপিতে এই যে বিএনপির স্বচ্ছতা বা আন্তরিকতা, এটা মানি না এবং একই জায়গায় প্রথম থেকে থাকবা, এই জায়গাটা তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ইন্টেনশনটা তো আপনার বুঝবার বা রেসপেক্ট করবার প্রয়োজন আছে। এখন আপনি যেভাবে চাচ্ছেন, যেটা চাচ্ছেন সেটাই আমাকে মেনে নিতে হবে, এটা তো গণতন্ত্রের কথা বলে। বাংলাদেশের কতগুলো সংস্কার হয়েছে আপনি চিন্তা করতে পারেন। এই যে 2 টার্মের বেশি বিএনপির মতো জায়গা থেকে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন না, তাদের জন্য এগুলো কোনো ইস্যু না। তারপরে এই যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ভারসাম্য, 70 অনুচ্ছেদ এক জায়গায় চলে আসা, আপনার জুডিশিয়ালকে পৃথক করার জন্য ঐক্যবদ্ধ একটা মতবাদ আনা, ইলেকশন কমিশন কিভাবে গঠন করা হবে, এই বিষয়গুলা, অনেকগুলা বিষয়, উত্তর পক্ষের বিষয়, নারী সংসদের বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন নিয়ে এখনো একমত হওয়া যায়নি, সেটা কি খুব গুরুত্বপূর্ণ নয় আগামী নির্বাচনের আগে? কারণ এরপরে নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে তো আজকে বোধহয় আলোচনা, গতকালকে আলোচনা হলো, মোটামুটি একমত হয়ে গেছে তো, এবং সেখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকবে না, হস্তক্ষেপ থাকবে না, সেই বিষয়ে একমত হয়েছে। মানে 2-1টা বিষয়, মৌলিক বিষয় 2-1টা, যেটা নতুন, যেটা মানুষের মাথায়ও নাই, মানুষও জানে না, পিআরের বিষয়, হ্যাঁ, 2-1টা রাজনৈতিক দল, আমি জানি না তারা মিন করে এটা বলেন কিনা, নাকি কেওয়াজ লাগানোর জন্য বলেন, নাকি ইলেকশন প্রলম্বিত করবার জন্য বলেন। কারণ তো জামাত ইসলামের তরফ থেকে বলা হলো এই দাবি তুলে, আসলে আপনি কি মনে করেন যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছেন? কি কারণে ওনারা পিআরের প্রতি রিজিট হয়ে থাকবে হঠাৎ করে? ওনারা তো আন্দোলন করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, হঠাৎ করে এখন পিআর ছাড়া চলবেই না, হাই হোসেন পিআর না হইলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আপনি রাখেন না মানুষের জন্য, এটা আপনি কিছু রাখবেন, পিআর হবেই না কোনোদিন, আমরা বলিনি তো। বাংলাদেশের প্রেক্ষাপট, বাস্তবতা, ভৌগোলিক অবস্থা, প্রতিবেশী রাষ্ট্র, এখানকার আওয়ামী লীগের প্র্যাকটিক্যাল বাস্তবতা, সব মিলে পিআরের সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো আপনি বিবেচনায় নেবেন না। এখনই আপনি পিআর চাপাই দিতে চান, পিআরের ভবিষ্যৎ কি, বর্তমান কি? আপনি এন্টি ইন্ডিয়ান পলিটিক্সের কথা মুখে বলতেছেন, কার্যত এন্টি ইন্ডিয়ান পলিটিক্সকে এখানে এস্টাবলিশ করবার জন্য আপনি ধান্দা করছেন, এবং তাদের অ্যাসাইনমেন্ট এখানে প্রতিষ্ঠা করবার জন্য ধান্দা করছেন, চেষ্টা করছেন। বাংলাদেশকে একটা ভার্নালি কেন ভারতের কেন বলছি আমি, বাংলাদেশে পিআর সিস্টেমের যে বাস্তবতা, বাংলাদেশকে একটা ভঙ্গুর সরকার ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে হবে। একক সংখ্যাগরিষ্ঠ নীতিতে কেউ এখানে সরকার গঠন করবে, ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল, তাদের অনাস্থা হয়ে গেলেই এখানে সরকার ভঙ্গুর হয়ে যাবে, নতুন সরকার প্রয়োজন হবে, নতুন নির্বাচনের প্রয়োজন হবে। বাংলাদেশের মতো প্রেক্ষাপটে এই বাস্তবতা এখন পর্যন্ত ভায়াবেল কিনা, এটা আপনার চিন্তা করবার প্রয়োজন। আরেকটা ব্যাপার আছে, আপনি আওয়ামী লীগ রাখবেন না, থাকবেন না, কাইটে ফেলবেন, মাইরে ফেলবেন, উল্টাই ফেলবেন, পাল্টাই ফেলবেন। আর ভাই ফেলেন না, কয়টা আওয়ামী লীগরে পাল্টাই ফেলছেন? আমাদেরকেই তো প্রতিহত করতে হয়। তো আপনি আওয়ামী লীগ, আপনি ধরে নিলাম পিআরের ইলেকশন হইলো, আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে বলে যে আমাদের সব ভোট ওদের দাও, তো ওরা যে সিট পাবে 100টা 90টা, হ্যাঁ, তো আপনি আওয়ামী লীগকে তো এখানে ইস্টাবলিশ করছেন। তো এই অ্যাসাইনমেন্ট কার, সেটাও তো আপনাকে বুঝতে হবে। আপনি ওই করে 3টে সিট পাবেন, ওই ধান্দায় আপনি আমার সার্বভৌমত্ব, আমার স্থিতিশীলতা সব নষ্ট করবেন কি করবেন না, সেই চিন্তা, এটা তো আপনার ব্যক্তিকেন্দ্রিক চিন্তা। অ্যাজ এ হোল রাষ্ট্রের চিন্তা, দেশের চিন্তা, সার্বভৌমত্বের চিন্তা, স্থিতিশীলতার চিন্তা যদি আপনার মাথায় থাকতো, দেশপ্রেম যদি আপনার মাথায় থাকতো, আপনি এই প্রস্তাব আনতে পারতেন না। জি, ধন্যবাদ। শেষের দিকে জনাব নূর খান যদি আর কিছু যোগ করার থাকে। দেখেন, আমি একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে পিআর নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না, তবে এইটা ঠিক যে আমার ভোটের কোনো গুরুত্ব থাকে না, কিন্তু বর্তমান যে ভোট ব্যবস্থায় একটা ভোটেরও যে একটা মূল্য আছে, সেটা কিন্তু প্রতিষ্ঠা পাবে পিআরের মধ্য দিয়ে। এইটা কিন্তু একেবারে কম গুরুত্বপূর্ণ একটি বিষয় না, কারণ 999টা ভোট পেয়ে তিনি জিততে পারছেন না, 1000 ভোটে জিতে যাচ্ছেন। এই যে 999টা ভোট, এটা কিন্তু একেবারেই দুর্বল, মানে তাদের কোনো মূল্যই থাকলো না। পিআরের মধ্য দিয়ে কিন্তু ওই জায়গাটা আসবে। আজকে আপনি না করেন, আগামীতে করতে আপনার হবে, কারণ পরিস্থিতি তো ক্ষণে ক্ষণে পাল্টাবে, মানুষের চিন্তায়
যত দূর সম্ভব ভালো চিন্তা সে করবে। আজকে যেমন ধরেন একটা প্রবণতা দাঁড়ায় গেছে, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করা, ফ্যাসিবাদের ভূত চাপিয়ে দেওয়া, ফ্যাসিবাদের দোসর এটা বলে আপনার মুখ বন্ধ করার সবচেয়ে সহজ পথ হচ্ছে ও ফ্যাসিবাদের দোসর বা ও ফ্যাসিবাদকে আনতে চায়। এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। কারণ আপনি ঠিক এই পদ্ধতিতে জামাতকে নিষিদ্ধ করছিলেন, যেই পদ্ধতিতে এখন অন্য রাজনৈতিক দলের উপর আপনি করছেন, এই জায়গাটি আপনাকে খোলামেলা আলোচনা হওয়া দরকার যে আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইনক্লুসিভ তো কোনো ব্যাপারেই রিকনসিলিয়েশন তো করতেই পারিনি, ইনক্লুসিভও থাকতে চাই না, এটা কেন? এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রথম 5ই আগস্টের পর থেকে আপনি বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যগুলি রেকর্ড নিজেরা শোনেন। 5 তারিখের পর 2 মাস আপনি দেখবেন রিকনসিলিয়েশন অর ইনক্লুসিভ এই কথাগুলি ঘুরে ফিরে আসছে। এখন তারা ওই জায়গার ধারে গেছে, মানে এই জায়গাগুলি আমাদের বুঝতে হবে। নিশ্চয়ই। জনাব মাসুদ কামাল। হ্যাঁ, সর্বশেষ যে পিআর আসলো না, পিআরের বিপক্ষে একটা খুব বড় যুক্তি দেওয়া হয়। সেই বড় যুক্তিটা হলো যে সরকার ভঙ্গুর হয়ে যাবে, সরকার স্থিতিশীল হবে না। সরকার স্থিতিশীল হলেই কি ভালো হয়? আওয়ামী লীগ স্থিতিশীল গভর্নমেন্ট ছিল 15 বছর, খুব ভালো হয়েছে। বরঞ্চ তাতে স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী হওয়ার একটা সুযোগ থাকে। আমি ব্যক্তিগতভাবে পিআরের পক্ষে। আমি মনে করি যে এখন এইবারে যে প্রস্তাবটা আসছে এটা বেসিক্যালি উচ্চকক্ষের হাতে ক্ষমতাটা কি থাকতেছে? সব কিছু তো নিম্নকক্ষই করবে, আইন টাইন সব কিছু নিম্নকক্ষ করবে। তো উচ্চকক্ষের পক্ষে সরকার ফেলে দেওয়ার কোনো স্কোপ আছে? পৃথিবীর কোথাও নাই। উচ্চকক্ষের তো সেই ক্ষমতা থাকে না। তো আপনার উচ্চকক্ষ যদি পিআর পদ্ধতিটা এবার হয়, আমি তো মনে করি নিম্ন কক্ষ আগামীবার এবার হওয়া উচিত, কারণ এবার সম্ভব না, আগামীবার সময়ও নাই। তো ওরা যারা দাবি করছে তারা যদি নিম্ন কক্ষের জন্য দাবি করে তাহলে আমি বলবো যে এটা এখন এবার না করাই ভালো, কারণ এটা আপনার টাইমে কুলাইতে পারবেন। আমার মূল বক্তব্য হলো কি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া উচিত। এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হলো মূল কথা। কারণটা কি জানেন? অনেকে বলে না নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হবে? না, হবে না। নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু সমাধানের জন্য যতগুলি গ্রহণযোগ্য পথ আছে এর যে কোনো পথের শুরুটা হবে নির্বাচন দিয়ে, যে কোনো পথের শুরুটা হতে হবে নির্বাচন দিয়ে। এখন যেটা আছে এতে তো কোনো জবাবদিহিতা নাই। আজকে যদি একটা মানে জবাবদিহিমূলক একটা সরকার থাকতো, যদি একটা ইলেকটেড গভর্নমেন্ট থাকতো, তারা কিন্তু জনগণের মতামতটাকে অগ্রাহ্য করতে পারতো না। এতে তো কোনো দায়িত্ব নাই। সারাদিন তার দুই উপদেশকে আটকে রাখলো, 6 দফা দাবি দিল, চিল্লাচিল্লি হলো, অমুক হলো তমুক হলো, বিকেলবেলা সে ফলের রস দিয়া বসে বসে হাইসে খাওয়া দাওয়া করলো, কোনো প্রবলেম নাই। ওখানে কি খুঁজলো? বাটি চালান দিয়া ফ্যাসিবাদের দোষর খুঁজতেছে। ভাই কিছু একটা হইলে পরেই যে জিনিসটা নাকি, এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ আমলে ছিল। মুক্তিযুদ্ধ হয়ে গেছে 52 বছর আগে, তারা বসে বসে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি খুঁজে। একই জিনিস শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগের তরফে ষড়যন্ত্রের যে আশঙ্কা, সেটা কি একেবারে অমূলক? অমূলক হবে কেন? ষড়যন্ত্র করতেই থাকবে, ওই ষড়যন্ত্র আপনি দূর করবেন। কিন্তু আজকের প্রবলেমটা কি রে ভাই? আজকের প্রবলেম কি আওয়ামী লীগের ষড়যন্ত্র? আজকের প্রবলেম হলো আমার ওই বাচ্চাগুলিকে কীভাবে সুচিকিৎসা দেবেন সেটা। জি, মানুষের সেন্টিমেন্ট আপনি বুঝবেন না। উনি বুঝেন না তাই আমি বলছি না, উনি ইগনোর করেন। উনি মানুষের সেন্টিমেন্টকে পাত্তাই দেন না, কারণ এরা তো তাকে আনে নাই। জি, ধন্যবাদ। জনাব বাবুল, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমার কথা হলো যে বাইরে যেটা বলছে আমি দ্বিমত পোষণ করি না। হ্যাঁ, যে নির্বাচন ছাড়া আপনি কোনো সমাধান আপাতত খুঁজে পারবেন না, এবং নির্বাচন হইলেই একেবারে আলাদিনের চেরাগ মাত্র সব সমস্যার সমাধান হয়ে যাবে না। স্টেবিলিটি যদি তৈরি হয়, একটা রাজনৈতিক শক্তি যদি সরকারের সাথে থাকে, সেই সরকারের পক্ষে নানান ধরনের এই ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য এগুলো নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। সেই জন্য আমরা বারবার, এটা তারেক রহমান সাহেব অনেক আগে বলেছিলেন যে নির্বাচন যত প্রলম্বিত হবে সমস্যা তত প্রকট হবে, এবং বাস্তবে আমরা তাই দেখছি। যেটা প্রসঙ্গ উঠলো যে উচ্চকক্ষে যদি পিআর হয় তাহলে আসলে কি অসুবিধা? না, উচ্চকক্ষে পিআর হবে না নিম্নকক্ষে পিআর হবে সেটা নিয়ে আমরা, উচ্চকক্ষে পিআর হতে পারে, আংশিক হতে পারে। তাহলে আপনি যদি পিআর যদি হয়, আপনি নানান শ্রেণী পেশার মানুষকে যে নিয়োগ দিবেন সেই সুযোগটাও তো আপনার থাকে না, যেটা বলা হয়েছে এক্সপার্টিসদের যে নিয়োগ দিবেন। সেই জন্য আমরা বলতেছি কম থাকে সেই সুযোগটা। সেই জন্য আমরা বলতেছি যে এটা একটা নতুন বিষয়, মানুষের মধ্যে সেন্টিমেন্ট তৈরি করবার ব্যাপার আছে, মানুষেরও জানার ব্যাপার আছে, বুঝবার ব্যাপার। আমরা শুধু আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিটা যদি আপনি 5 বার, এখন হাসিনের আমলকে যে যদি সব আমলকে আপনি মিলাই ফেলেন
গেলেন, তাহলে তার হবে না। আমার কথা হইলে আপনি 5 বছর পর পর আপনি যত সংস্কারের কথা বলেন, যাই বলেন, আপনি নির্বাচনটা যদি গ্রহণযোগ্য করতে পারেন 5 বছর পর পর, আবার 5 বছর পর পর, তাহলে দেখবেন বাংলাদেশে আপনি যত সমস্যার আশঙ্কা করছেন কোনো সমস্যা বলে প্রতীয়মান হবে না। গণতন্ত্রের ধারাই এই, আপনি একদিনে আইন দিয়ে, চাবি দিয়ে, সংস্কার দিয়ে সব ভালো করে ফেলবেন, এটা হয় না। এটা একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে পরিশীলিত হয়, গঠিত হয়। এটা প্রমাণিত সত্য। গণতন্ত্রের অনেক ত্রুটি আছে, তারপরও গণতন্ত্রই সবচেয়ে ভালো ব্যবস্থা।